হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজকে যে ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনাটা ঘটে দেবজ্যোতি ঘোষ নামের দাদা ভাইয়ের সাথে। তো যখন দাদা ভাই ক্লাস 8-এ পড়তো তখন এই ঘটনাটা ঘটা। কিন্তু ঘটনাটা শুরু করার আগে আরও একটা কথা, যদি তোমরা এখনো অবধি আমাদের এই চ্যানেলটাকে লাইক না করে থাকো, ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে দাও। যদি এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমরা এখনো অবধি আমাদের এই ভিডিওগুলো তোমাদের প্রিয় মানুষের সাথে শেয়ার না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি করে শেয়ার করে দাও। তো চলো এবার ঘটনার দিকে যাই। তো দেবজ্যোতি দা ঘটনাটা কিছু এমনভাবে বলে, আমার নাম দেবজ্যোতি, আমি এখন ক্লাস 8-এ পড়ি, কিন্তু আমার একটা খুব বড় শখ আছে, সেটা হলো ক্রিকেট খেলার। প্রত্যেক দিন বিকাল হলেই আমি কিন্তু চলে যাই আমার বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলতে। এবার যেই মাঠে আমরা ক্রিকেট খেলি ওই মাঠে কিন্তু আমাদের বেশ ডেলি ঝামেলা হয়। তার কারণ আমাদের যে মাঠে ক্রিকেট খেলি ওই মাঠটা কিন্তু অ্যাকচুয়ালি ফুটবলের মাঠ, মানে ওইখানে ফুটবলের প্র্যাকটিস করা হয়, মানে কোচ টোচ সবই আছে, তারা ভালো করে মাঠে ফুটবলের প্র্যাকটিস করে। কিন্তু ওই মাঠের মধ্যে আমরা ক্রিকেট খেলতে যাই, তো আমরা তাড়াতাড়ি গিয়ে বেশ মাঠটা জুড়ে খেলি। কিন্তু যখন ওরা ফুটবল খেলতে মাঠে চলে আসে তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে তোরা ছোট করে খেল, আমাদেরকে একটা কোণে পাঠিয়ে দেয়। তো বেশ প্রত্যেক দিনই এরকমভাবেই চলে আমাদের কয়েক বছর ধরে। আমরা প্রত্যেক দিন তাড়াতাড়ি যাই, গিয়ে বেশ মাঠটা জুড়ে খেলি। যেই ফুটবল খেলার সবাই চলে আসে প্র্যাকটিস করার জন্য, আমরা আমাদের ছোট করে খেলি। তো এরকমভাবে বেশ অনেক দিন কাটার পর কিন্তু আমরা একদিন বিকালবেলা এরকম মাঠে খেলতে গেছি। মাঠে ঢুকতে ঢুকতেই সেই মাঠের কোচ আমাদেরকে বলে, এ বাবু দাঁড়া তোরা একটু। তো আমরা দাঁড়ালাম, তো দেখলাম সেই যে কোচ ছিল ওই মাঠের, যে ফুটবলে প্র্যাকটিস করাতো, সে আমাদের এসে জানালো যে বাবু তোরা কিছু খারাপ মনে করিস না, দেখ মাঠ তো কারোর একার নয়, অবশ্যই মাঠটা হলো সবার সাথে মিলেমিশে খেলার জন্য, কিন্তু দেখ এই মাঠে তো ফুটবলে বড় করে প্র্যাকটিস হয়, আর এই কদিনে এই মাঠে ফুটবলের একটু ম্যাচ হবে, ঠিক আছে? তো তোরা এই কদিন আর এই মাঠের মধ্যে খেলতে আসিস না, কেন কি মাঠের মধ্যে সব জিনিসপত্র লাগানো হবে, তোদেরও খেলতে অসুবিধা হবে, তারপর ওরা সব পুরো বড় মাঠটা নিয়ে প্র্যাকটিস করবে, ওদেরও প্র্যাকটিসের দরকার, তো তোদের খেলতে অসুবিধা হবে, বল ঠল লেগে গেলে আরেক ঝামেলা, তো বাবা তোরা আসিস না কদিন। তো বেশ আমরা শুনে বললাম যে এ বাবা এইটা কি করে হয়, আমরা তো প্রত্যেক দিন এখানেই খেলি, আমাদের তো এছাড়া কোনো মাঠও নেই এখানে। তো এরকম বেশ বলার পর সে বললেও যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি বাবা তোদের ব্যাপারটা, কিন্তু তোরা আসিস না, কিছু মনে করিস না, এই কদিন আসিস না। তো আমরা তখন জিজ্ঞাসা করলাম এই কদিন বলতে কতদিন, আপনি বলুন কতদিন আসবো না। তো উনি বলল মোটামুটি 1 মাস মতো আছিস না মাঠে। তো আমাদের শুনে এই কথাটা খুবই খারাপও লাগে আর খুবই রাগ হয় যে কেন আমরা আসবো না, আমরা এত বছর ধরে এই মাঠে খেলি, হ্যাঁ ওদের ফুটবল খেলার জন্য পুরো মাঠটা, আর আমরা ক্রিকেট খেলার জন্য একটুখানি ছোট্ট জায়গা নিয়ে খেলি, তাও আমাদেরকে দিতে পারবে না। তো যাই হোক, আমরা ওই কথাটা শোনার পর সেদিনকে মাঠে তো আর খেলা হলো না, কেন কি ওরকম বললো আমাদেরকে। তো আমরা আবার সব ব্যাট বল আমাদের উইকেট যা সব ছিল আমরা নিয়ে আবার বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে কিন্তু সবাই সবার মতো বাড়ি চলে যায়, আর আমি আমার ঘরে চলি। সবাই সবার মতো বাড়ি চলে যায়, আমিও আমার বাড়ি চলে যাই। সবাই বলল ভাই দেখি 1 মাস পর দেখা হবে হয়তো আবার যখন খেলতে যাব, বা এমনি বিকালবেলা এখানেই পাড়ার মধ্যে একটুখানি ঘোরাঘুরি করে খেলা করবো কোন। তো আমরা এই কথা বলতে বলতে সবাই কিন্তু সবার মতো বাড়ি চলে গেলাম। বেশ বাড়ি যাওয়ার পর একটা ঘটনা ঘটলো বেশ কিছুদিন পর। সেটা হলো আমাদের একটা বন্ধু ছিল যার নাম হলো নিমাই। ও এরকম ধরনের একটা মানুষ যার মানে বলে না খেদে কোনো কাজ নেই, ওই মানুষটা এই মানুষটা সেম বলতে গেলে। এরও ওরকম খেদে কোনো কাজ নেই, কেন কি নিমায়ের মা লোকের বাড়িতে কাজ করেন, ওরা খুবই গরিব, কিন্তু মানে মনের দিক দিয়ে মানুষের দিক দিয়ে কিন্তু খুবই ভালো। আর মা লোকের বাড়িতে রান্না বান্নার কাজ করে, আর নিমাই এই কি বলে মানে সকালবেলা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে কিছু খেতে বেরিয়ে যাবে। এবার ও পুরো মানে এই পাড়া ওই পাড়া ওই পাড়া মানে এখানে ওখানে ঘুরে বেড়াবে।
হেঁটে সাইকেল নিয়ে, এই মানে ও সারা দিনটা ঘুরে বেড়ায় যতক্ষণ ওর মা বাড়ি না আসে। যখন নিমাইয়ের মা বাড়ি চলে আসে তখন কিন্তু ও বাড়িতে ঢুকে যায়, আর বেরোয় না ঘর থেকে, আর হারগিজ বেরোবে না। যদি কেউ গিয়ে ওকে ডাকেও, নিমাই খেলতে বেরোবি বা খেলতে যাবি বা একটুখানি কাজ আছে বেরো, হারগিজ বেরোবে না ঘর থেকে। ও ঘরেই একদম ফিক্স ওর মা আসার পর। কিন্তু যতক্ষণ নিমাইয়ের মা আসবে না ততক্ষণ ও মানে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ও কোনো জায়গা থেকে একটা মাঠ খুঁজে বার করেছে। বিকালবেলা দেখি আমার বাড়ির নিচ থেকে আওয়াজ আসছে, মানে আমি দুতলায় থাকতাম, তো দেখি বাড়ির নিচে ওই নিমাই আর আমার সে বন্ধুরা আমাকে এসে ডাকছে, এ দেবজ্যোতি, দেবজ্যোতি খেলতে যাবি না, চল আয় না। আমি বেলকুনি দিয়ে মুখটা বাড়িয়ে বললাম, খেলতে যাবি? এখনো তো ভাই 1 মাস হয়ইনি, মাঠে ঢুকতে দেবে নাকি? তখন নিমাই বলে, আরে চিন্তা করিস না ভাই, আয় চলে আয়, একটা মাঠ খুঁজেছি আমি। মাঠ খুঁজেছিস? কি বলে, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার কাজ ছিল বল নিয়ে যাওয়া। তো আমি 2টো বল পকেটে ভরলাম, ভরে কিন্তু আমি বন্ধুদের সাথে গিয়ে দেখা করলাম যে কিরে ভাই কোথায় মাঠ পেয়েছিস। তো তখন নিমাই বলে যে ভাই একটা ভালো মাঠ পেয়েছি, ছোটও আছে কিন্তু আমাদের খেলার মতো চলে যাবে। তখন আমি বললাম বা ভালো কথা। তো বেশ আমরা ওর পেছনে পেছনে হাঁটতে শুরু করলাম। এবার হেঁটে বেশ কয়েক মানে আমাদের বাড়ির ওখান থেকে মানে যেতে যেতে ধরে রাখো 15 থেকে 20 মিনিট লেগে গেল সেই জায়গাটায়। ওখানে যাবার পর দেখি একটা মানে মাঠ, ওটা মাঠেরই মতো কিন্তু অ্যাকচুয়ালি ওটা মাঠ নয়, একটা খালি জমি, যেটা মানে বেশ বড়, কার নিজের পার্সোনাল জমি, যে হয়তো কিনে ভুলে গেছে বা তারপরে তার উপরে কোনো ধ্যান দেয়নি, কাজ করেনি, এরকম একটা জমি যার আশপাশ থেকে বড় বড় জঙ্গল হয়ে রয়েছে। মাঠের উপরেও মানে ওই খালি যে জমিটা ওর উপরেও বড় বড় ঘাস ফুস হয়ে রয়েছে। কিন্তু নিমাই দেখে বলে, যাও ভাই বড় বড় গাছ হয়েছে, কোনো ব্যাপার না, ওগুলো আমি পা দিয়ে চেপে চেপে একদম ওগুলোকে ইয়ে করে দেবো, পাতলা করে দেবো, আর ওই আশপাশে যে জঙ্গল আছে ওগুলো থাকবে, ওর কোনো ব্যাপার নয়, একটা লাঠি টাঠি খুঁজে নিবি, যখন বল টল হয়তো জঙ্গলে ঢুকে গেলে ওটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বার করে নেবো। অতক্ষণে নিমাই পুরো প্ল্যানিং করে নিয়েছে ওখানে আইপিএল খেলার মতো, এরকম একটা ব্যাপার। তখন আমরা কিন্তু ওখানে গিয়ে সবাই মাঠের মধ্যে ওই ঘাসগুলোকে পা দিয়ে এরকম চাপা দিতে শুরু করলাম, ঠিক আছে? ওগুলোকে জোরে জোরে এরকম পা দিয়ে চাপা দিচ্ছি, তো ওগুলো না কি বলো তো মরে যাচ্ছে, হ্যাঁ এরকম পুরো লেভেলে হয়ে যাচ্ছে। তো ওরকম করে আমরা অনেকক্ষণ ধরে পা দিয়ে করে করে বেশ কয়েকখানি কিন্তু আমরা ওরকম করলাম। তারপর আমরা বললাম সবাই যে ভাই চ খেলা শুরু করি এবার, অনেক তো সময় হয়ে গেল এই করতে করতে, না আজকে খেলা হবে না এই মাঠ ঠিক করতে করতে। তো তখন সবাই বলে হ্যাঁ হ্যাঁ চ চ চ খেলা শুরু করি। তো আমরা তাড়াতাড়ি করে উইকেট টুইকেট লাগিয়ে টিম টিম ডিভাইড করে আমরা কিন্তু খেলা শুরু করলাম। আমরা বেশ আনন্দ করে খেলছি, মানে খুব মজা হচ্ছে, কেন কি ওই মাঠে কেউ নেই, আর ওই মাঠে আমরা ছাড়া কেউ খেলবো না, কেউ কিছু বলার নেই। তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরে খেলতে খেলতে হঠাৎ আমাদের মধ্যে একটা বন্ধু ছিল যার নাম অর্ঘ্য, ও একটা বল মারলো সেই টেনে। বলটা মারতে আমরা দেখলাম বলটা সেই চলে গেল সিধা ওই জঙ্গলের ভিতর একটা কোণে। তো যখন ওখানে চলে যায় তো ওইখানে যে ফিল্ডিং করতে দাঁড়িয়েছিল তাকে বললাম এ ভাই তাড়াতাড়ি বলটা বার কর, ঠিক আছে? তো ও তখন বললো দাঁড়া 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 লাঠিটা বার করি, ঠিক আছে? তো আমরা না কিছু ছোট ছোট টুকরো টুকরো লাঠি না জমিয়ে রেখেছিলাম, যে কোনো জায়গায় বল টল ঢুকে গেলে ওগুলো দিয়ে আমরা খুঁচিয়ে খুঁচিয়ে বার করবো, কেন কি যদি সাপ খোপ থাকে কামড়ে দেবে, হাত থাত দোকানো যাবে না, পা ঠা দেওয়া যাবে না। তো লাঠি দিয়ে খুঁচিয়ে দেখবো, যদি ওরকম কিছু থাকে তাহলে পালিয়ে যাবো বল ছেড়ে ওরকম। তো তো ও লাঠিটা দিয়ে এরকম খোঁচাতে শুরু করে, ঠিক আছে? বেশ খুঁচিয়ে খুঁচিয়ে দেখছে, তো অনেকক্ষণ পর দেখার পর বলটা পেয়েছে। বেশ বলটা ও যখন বার করে আমাদের দেয় আমরা আবার খেলা শুরু করি, এরকমভাবে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে খেলছি। তারপর অনেকক্ষণ খেলার পর কিন্তু দেখলাম বেশ অন্ধকার নেমে এসছে। যখন অন্ধকার নেমে আসে তখন আমরা কি করি, যে সব কিছু গুটিয়ে নিয়ে বললাম ভাই চ এবার আবার কালকে আসবো। যাই হোক আমরা যখন ওই মাঠ থেকে ফিরে আসছি আমাদের সবারই মনে হলো যে আমাদেরকে না পিছন দিয়ে কেউ একজন ডাকলো। এবার কথা হলো যে আওয়াজটা আসলো ডাকটা, ওই আওয়াজটা এরকম মনে হলো মনে হয় মানে হাওয়ার সাথে আসলো আওয়াজটা, আর হাওয়াতেই মিলিয়ে গেল, এরকম একটা আওয়াজ, মানে বেশ অদ্ভুত ধরনের। আমরা না সবাই সবার মুখের দিকে তাকিয়ে আমি বললাম যে এই মনে হলো না কি আমাদের ডাকলো। তখন নিমাই বলে যে হ্যাঁ মনে হলো না পেছন থেকে কে ডাকলো। আমরা না পিছনে যখন ঘুরে তাকাই
দেখলাম পুরো মাঠ এরকম পাকা ধুধু করছে, খালি পড়ে। আমরা খেলে এতটা চলে এসেছি আগে, এছাড়া মাঠে কেউই নেই। তো আমরা বেশ অদ্ভুত ভাবে সবার দিকে সবাই তাকিয়ে একটু অবাক হয়ে, কিন্তু আমরা সবাই বললাম আচ্ছা ছাড়, হয়তো কোনো ভুল, আমাদের কোনো রকম ভুল হয়েছে হয়তো শুনতে। তখন আমাদের মধ্যে যে অর্ঘ্য বলে ছেলেটা ছিল, ও বলে না রে ভাই, আমার তো মনে হয় এখানে ভূত আছে। এবার ও আগাগোড়াই একটা এরকম ছেলে যে এই ভূত প্রেতে বিশ্বাস করতো। ও সবসময় কিছু ভাই ভূত না তো, ভাই ভূত না তো, ভাই ভূত না তো, এরকম একটা ব্যাপার। ও ভূত পেতে আগা করে বিশ্বাস করতো। যখন ও এই কথাটা বলে তখন বেশ কিন্তু আমাদের মধ্যে একটা জোশ চলে আসে, ভাই ভূত। এবার ও কিন্তু ভূত জিনিসটা মানতো, আর ভূত জিনিসটাকে ভয় পেত, বিশ্বাস করতো। আর আমরা ছিলাম এরকম যে ভূত পেত বিশ্বাস করতাম না। আর যখনই ও ভূতের কথা বলতো ওকে খচাতাম, হ্যাঁ ভূত, দেখবি দেখবি ভূত হয়ে যাবো এক্ষুনি দেখবি, এরকম একটা ব্যাপার। তো যখন ওই কথাটা বলে তখন আমরা ভাবলাম যে এইটা আমাদের কাছে সুযোগ একটা, আজকে অর্ঘ্যকে বোঝানো যাবে ভূত বলে কিছু হয় না। আর আমরা মানতাম না, আমরা কেউই মানতাম না, একমাত্র আমাদের বন্ধুদের মধ্যে অর্ঘ্যই মানতো এই ভূত পেতে। তখন অর্ঘ্যকে বললাম চ চ চ দেখি তোর কোথায় ভূত, তো দেখি তো তোর তোর ভূত দেখাবো তোর। তো আমরা না সব এরকম ভাবে ওকে মানে হাত ধরে টেনে নিয়ে, ও মানে যাবে না, এই না ভাই ছাড় আমাকে, ছাড়, আমি যাবো না, আমি যাবো না, ছাড় আমাকে, ঠিক আছে এরকম করছে। কিন্তু আমরা সবাই ওকে টেনে নিয়ে যাই, এই চল চল তুই চল চল চল, তোকে ভূত দেখাবো দেখবি, তোর ভূত দেখবি, তুই ভূত মানিস না, ভূত মানিস না, ভূত দেখাবো, এরকম করে কিন্তু আমরা সবাই ওকে টেনে ওই মাঠের উপরে নিয়ে যাই। এবার ও মাঠের ওখানে গিয়ে চুপ করে মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে হতভম্বর মতো, মনে হচ্ছে স্ট্যাচু, মাটির উপর ফাঁকা মাঠ, ওর মাঝখানে একটা স্ট্যাচু ছেড়ে দিয়ে গেছে কেউ, ঠিক এরকম মনে হচ্ছে। আর আমরা সবাই এইদিক ওইদিক দেখছি, বেশ কেউ ওই দিকে চলে গেছে, কেউ এইদিকে চলে গেছে, সবাই গিয়ে এইদিক ওইদিকে আমরা দেখছি যে এই আওয়াজটা কোথা থেকে আসলো, আর আদৌ ওখানে কেউ আছে কি নেই, আর না হলে যে ভূত, অর্ঘ্য বলল ভূতের কোনো ব্যাপার, কোনো ভূত আছে নাকি। তো বেশ আমরা অনেকক্ষণ ধরে দেখলাম, অনেকক্ষণ বলতে 5-10 মিনিট ধরে দেখার পর দেখলাম কোনো রকম না আওয়াজ, না কোনো রকম অদ্ভুত বিহেভিয়ার, আচরণ কিছু নয়। তো ওগুলো আমরা দেখার পর আমরা বললাম যে "হেৎ, ভূত ভূত কিছু নেই, ফালতু হয়তো কোনো দিক থেকে কেউ চিল্লেছে টিলেছে, ওই হাওয়ায় আওয়াজটা উড়ে এসছে ফাঁকা জায়গায় এমনি।" তো এই বলে আমরা যখন রিটার্ন আসছি, তখন বেশ মাঠ থেকে বেরোবো, মানে ওই জমিটা থেকে বেরোবো, তখন দেখি আমাদের সাথে আর একটা ফ্রেন্ড ছিল যার নাম হলো আবির। ও পেছনে ঘুরে বলছে, এই অর্ঘ্য চল, দাঁড়িয়ে রয়েছিস কি? যখন ও এরকমভাবে বলে তখন কিন্তু আমরা কেউই মানে জানি না যে অর্ঘ্য ওখানেই মাঠে দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু সবাই নিজের মতো নিজে কথা বলতে বলতে ভূত না কি এই ওই, মানে কি হয়েছে ওই জিনিসটা কি, ওটা নিয়ে আমরা সবাই একটা থিওরি বানাচ্ছি। ওইসব করতে করতে কিন্তু আমরা মাঠ থেকে মানে ওই জমি থেকে বেরিয়ে এসেছি, আমরা কিন্তু কেউ লক্ষ্যই করিনি। যখন আবির বলে এই কথাটা তখন আমরা লক্ষ্য করি যে অর্ঘ্য মাঠের মাঝখানে ওরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। তখন আমরা সবাই ওকে ডাকা শুরু করি, এই অর্ঘ্য চল বাড়ি চল, ধ্যাৎ, তোর ভূত নেই এখানে। তখন ও না কোনো সাড়া দেয়, না কোনো শব্দ দেয়, না 1 ইঞ্চি হেলে ওখান থেকে। তখন আমরা আবার অবাক হয়ে কিন্তু সবাই সবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি যে হলোটা কি, ও কি কিছু দেখলো, না ইয়ার কি মারছে, না কি ব্যাপার। এবার আমরা সবাই কিন্তু ওর কাছে গেলাম, আবার গিয়ে ওকে বলি, এই কি হয়েছে তোর? ও দেখি মানে এরকমভাবে বড় বড় চোখ করে, মানে আমি যেরকমভাবে দেখাচ্ছি আমার অত বড় চোখ হবে না, তাও মানে আমি দেখানোর চেষ্টা করছি, বয়স বড় বড় করে চোখ করে, চোখগুলো বলছে না গোলাপি কালার, ঠিক আছে, বেশ বড় বড় চোখ করে দেখছি, চোখগুলো না ওর গোলাপি রঙের কালার হয়ে রয়েছে, ঠিক আছে, মানে বেশ বিকট ধরনের। ও বড় বড় চোখ করে না দাঁড়িয়ে রয়েছে ওরকম ভাবে। আমরা সবাই ওকে ধরে, এই অর্ঘ্য, এই এই কি হলো তো? তখন ঠিক যেই আওয়াজটা আমরা আগের বার শুনেছিলাম মাঠ থেকে বেরোনোর সময়, মানে ওই জমি থেকে বেরোনোর সময়, ঠিক ওই গলায় অর্ঘ্যর মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে, তোরা চলে যায় এখান থেকে, যেরকম চুপচাপ চলে যাচ্ছিলি ওরকম চুপচাপ এই জমি থেকে বেরিয়ে যা।
যখন ও এরকমভাবে আমাদেরকে বলে তখন আমরা মানে কি করব বুঝতে পারছি না। তখন আমরা কি করব বুঝতে পারছি না। ও এরকমভাবে গলায় আওয়াজে কথা বলছে, মানে ও কি ইচ্ছা করে করছে না ও সত্যিকারে কি কিছু হলো ওর সাথে? হ্যাঁ, এবার তখন কিন্তু আমাদের মনে হচ্ছে, মনের ভেতর থেকে বলছে যে না এটা ভূতেরই কোনো ব্যাপার, হয়তো সত্যি। কিন্তু আবার মনে হচ্ছে এ ইচ্ছা করে করছে শয়তানি। কেন কি ওই যে ভূত ও মানে হয়তো ও ইচ্ছা করে ভয় দেখাচ্ছে, ওকে আমরা জোর জবরদস্তি করে টেনে নিয়েছি বলে এরকমভাবে। তখন আমাদের মধ্যে থেকে যে নিমাই ছিল ও হট করে বলে, এই ভূতের বাচ্চা, এরকমভাবে ঠিক এরকমভাবেই বলে, এই ভূতের বাচ্চা তোকে ভূত ধরেছে? হ্যাঁ, ভয় দেখাচ্ছিস আমাকে, আমাদের ভয় দেখাচ্ছিস না? এবো না একটা এক্ষুনি পেটের মধ্যে ঘুষি, এক্ষুনি না তোর ভূত দেখবি হুশ করে উড়ে যাবে। তখন যে অর্ঘ্য বলে ছেলেরা ছিল ও নিমাইয়ের দিকে বেশ বিকটভাবে তাকায়। যখন ওরকমভাবে তাকায় তখন নিমাই যে ওরকমভাবে ইয়ার্কি মেরে ওকে বলছিল, দেখলাম নিমাইয়ের মুখটা না ফ্যাকাশে হয়ে গেল ভয়তে। ও না মানে আর কিছু বললো না, ও চুপ করে না ওর দিকে দেখছে। এরকম যখন হয় তখন আমরা সবাই ওকে, এ ভাই কি হলো রে তোর, এরকমভাবে ডাকছি, কিন্তু ও না কোনো রকম সাড়া দেয় না, শব্দ দেয় কিছু, শুধু ওরকমভাবে গোলাপি গোলাপি চোখ আর ওরকম বড় বড়ভাবে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। আমরা কিচ্ছু বুঝতে পারছি না যে কি হচ্ছে ওর সাথে। বেশ এরকম হবার পর কিন্তু আমরা এটা বুঝতে পারলাম যে আমরা ভূতের খবলে পড়েছি। এটা কিছু মানে নর্মাল নয়, এটা কিছু স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক ব্যাপার। আমরা ভূতের খবলে পড়েছি এবার সত্যিকারের। আমরা ইয়ার্কি মারতে মারতে একটা বাজে কাজ করে ফেলেছি। যখন এইটা আমরা বুঝতে পারি তখন আমরা ভাবছি যে অর্ঘ্যকে আমরা কি করে বাড়ি নিয়ে যাব আর আমরা এখান থেকে বেরোবো কি করে। আর এখানে তো আমাদের বাড়ির লোকও কেউ জানে না যে এসে আমাদেরকে নিয়ে যাবে বা হেল্প করতে আসবে, কি করে বেরোবো আমরা এখান থেকে। যখন আমরা এরকমভাবে ভাবছি, যখন আমাদের মধ্যে আরও যারা ফ্রেন্ডরা ছিল ওরা, আমাদের মধ্যে আরও যে ফ্রেন্ডরা ছিল ওদের মধ্যে আরও 2-3 জন কিন্তু পালিয়ে যায় ওখান থেকে। ওরা বলে ভাই তোরা থাক, তোরা দেখ কি করবি, আমরা ভাই বাড়ি গেলাম, যদি কিছু হয় বাবা মা বহুত মারবে বলে ওরা আমাদেরকে ছেড়ে পালিয়ে যায়। এবার আমরা কিন্তু আরও কিন্তু সংখ্যায় কম হয়ে গেলাম। আমরা চুপ করে ওর সামনে দাঁড়িয়ে রয়েছি আর ও দেখি ওরকমভাবে একভাবে আমাদের দিকে ওরকমভাবেই তাকিয়ে রয়েছে। আর আমরা কিন্তু মানে কি বলবো, ওকে কিছু বলতেও পারছি না, ও যেইভাবে তাকাচ্ছে এমনি বুকের ভেতর ভয় লাগছে একটা। আমরা কিছু করে সবাই একভাবে ওর দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি। ওরকমভাবে বেশ খানিকক্ষণ পর আমাদের মাথায় একটা বুদ্ধি আসলো যে ভাই সবাই মিলে ভগবানের নাম নিই। তখন আমি সবাইকে বলি যে ভাই চ চ আমরা ভগবানের নাম নিই, চ চ ভগবানের নাম নিই। তো তখন আমি খুব বজরংবলীকে মানি, তো আমি তখন বলি জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। আমি বজরংবলী চালিশা পড়তে পারি না, কিন্তু আমি বজরংবলী নাম এরকমভাবেই নিই, জয় বজরংবলী, জয় বজরংবলী বলে আমি চিল্লাতে শুরু করি। তো আমার শুনে শুনে দেখলাম সবাই আমার পেছনে পেছনে বলতে শুরু করে, হ্যাঁ জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, সবাই বলে চিল্লাচ্ছে এরকম। যখন ওরকম আমরা সবাই চিল্লাতে শুরু করি তখন দেখি অর্ঘ্য একটা অদ্ভুত কাণ্ড করলো। সেটা হলো ও কি করে, ও এরকম ভাবে কানটা ধরে বসে পড়ে, ওখানে বসে পড়ে মাথা নিচু করে এরকম এরকম ভাবে চিল্লাচ্ছে, এ তোরা চুপ কর, এই তোরা চুপ কর করে চিল্লাচ্ছে। যখন আমরা এরকম করতে শুরু করি তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে না এটা কিন্তু ভূতেরই ব্যাপার, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না, এটা অস্বাভাবিক ব্যাপার, এটা আমরা ভূতের খবলেই পড়েছি। তখন কিন্তু আমি সবাইকে বললাম ভাই কেউ রুকবি না, কেউ চুপ করবি না, সবাই কিন্তু বলতে থাক, ভগবানের নাম নিতে থাক। আমরা সবাই এক নাগারে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী চিল্লাতে থাকি। ও এরকম করতে করতে কিন্তু দেখলাম হট করে উঠলো, হট করে উঠেই আমাদের মধ্যে থেকে যে আবির বলে ছেলেটা ছিল ওকে একটা ঘুরিয়ে চড় মারে। যখন ওরকম মারে আর এত জোরে চটটা মারে, আবির দেখলাম মানে থাপ করে পড়লো, মানে একটা যে টিনে চড় মারলে বা গায়ের জোরে কাউকে ঠেলা দিলে সেই জিনিসটা পড়ে গেলে যেরকম জোরে একটা আওয়াজ হয় না, যে প্রেশার দিয়ে মারলো সেরকম না আওয়াজ হলো, একটা ধাপ করে আওয়াজ হয়, ধাপ করে আওয়াজ হয়। যখন আমরা এটা দেখি তখন আমাদের সবার কিন্তু মাথায় হাত, কিন্তু আমরা তাও চুপ করিনি কেউ। আমরা কিন্তু তখনও বলে যাচ্ছি জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী বলেই যাচ্ছি। আর ওকেও
মানে সালাম করা দরকার আমাদের, যে দেখছি ওকে অত জোরে মারলো, ওর গালে না সঙ্গে সঙ্গে দাগ পড়ে যায়, কিন্তু ও পড়ে গিয়েও চর খেয়ে তাও বলে যাচ্ছে জয় বজরং বলি, জয় বজরং বলি। সবাই যখন এরকম আমরা করি, ও তখন দৌড় দেয়, ওখান থেকে ঘুরে দৌড় দেয়। আমরা যখন এটা দেখি তখন আমরা ওর পেছনে দৌড়ে গিয়ে ওকে ধরি, কেন কি যাই হোক ও আমাদের বন্ধু, যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় বাড়ির লোকে কি জবাব দেবো আমরা? আমরা ধরে সবাই মিলে ওকে কিছুভাবে চেপে ধরে রাখি, আর সবাই বলেই যাচ্ছে আমরা জয় বজরং বলি, জয় বজরং বলি করেই যাচ্ছি ওকে ধরে রেখে। হঠাৎ দেখলাম যে অর্ঘ্য অজ্ঞান হয়ে যায়। যখন অর্ঘ্য অজ্ঞান হয়ে যায় তখন আমরা ভাবলাম যে এবার আমরা নিশ্চিন্তে একে বাড়ি নিয়ে যেতে পারবো, এরকমভাবে তো অসম্ভব। আমরা তারপর ওকে কিছুভাবে সবাই মিলে আমরা ওকে ওর বাড়ি নিয়ে যাই। ওর বাড়ি নিয়ে যাই যখন, তখন তো ওর মা ছিল বাড়িতে। ওর মা অর্ঘ্যর অবস্থা দেখে মানে কেঁদে কুলোকুলি করে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা সবাই তখন ভুলি যে কাকিমা তুমি কেঁদো না, কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হয়নি। এরকম কিছু ঘটনা ঘটেছিল, আমরা সবাই কিন্তু ওর মাকে পুরো ঘটনাটা বলি, ঠিক আছে? তো বললাম যে এরকম ঘটনা ঘটেছিল, তারপর কিন্তু অজ্ঞান হয়ে যায়, তারপর আমরা বাড়ি নিয়ে আসি। তখন আমরা বললাম যে তুমি কান্নাকাটি করো না কাকিমা, ওর কিচ্ছু হয়নি। এই বলে কিন্তু আমরা তাড়াতাড়ি করে ওকে ঘরের ভেতর নিয়ে গিয়ে শুয়ে দিই। তারপর কিন্তু কাকিমাকে পুরো ঘটনাটা আমরা জানাই। পুরো ঘটনাটা আমরা জানানোর পর কিন্তু কাকিমা বলল যে তাড়াতাড়ি করে তোরা ওর বাবাকে ডাক, গিয়ে কেউ একজন তাড়াতাড়ি যা। তখন অর্ঘ্যর বাবা এই মোড় মাথাতেই আড্ডা মারে প্রত্যেক দিন। তখন আবির তাড়াতাড়ি করে দৌড়ে যায়, অর্ঘ্যর বাবাকে ডেকে নিয়ে আসে। অর্ঘ্যর বাবাকে ডেকে আনার পর অর্ঘ্যর বাবা ঘর থেকে তাড়াতাড়ি করে স্কুটি বার করে একজন মল্লিক সাহেবের কাছে যায়। মল্লিক সাহেবকে অর্ঘ্যর বাবা বাড়ি নিয়ে আসেন। নিয়ে আসার পর সেই মল্লিক সাহেব অর্ঘ্যকে ঝেড়ে দেয়, তারপর জল পোড়া দেয়, কিছু জিনিসপত্র দেয়। তারপর কিন্তু সে মল্লিক সাহেব বলে যে ওই যে মাঠে খেলতে গেছিলাম আমরা, ওই মাঠটা খারাপ, ওই মাঠটা মানে ওই জমিটা খারাপ জমি। ওই জমিতে এক সময় কোনো কাউকে মার্ডার করে পুঁতে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো ওই জমিটা খারাপ, আর যার জমি সেও জানে যে ওই জমিটা খারাপ, যার জন্য ওই জমিতে কিন্তু সেও আর কোনো রকম কাজ করেনি। তাই কারণে কিন্তু ওই জমিটা ওরকম ফাঁকা পড়েছিল, আর আশপাশে কোনো বাড়িঘর নেই ওখানে। যার কারণে ওই যে জিনিসটা আমরা খেলতে গিয়েছিলাম, ওই জিনিসটা তার ফলে মানে জেগে ওঠে। তারপর কি হয়, অর্ঘ্য যে ভূতের মানে ভয় পায়, ভূতকে মানে এই যে জিনিসটা হয়, ও যে ভয় পাচ্ছিল, আমরা তো ভয় পাচ্ছিলাম না, সব থেকে বড় কথা। আর তোমাদেরকে একটা জিনিস সোনা দিদিভাইও বলেছে আর আমিও বলেছি যে ভূতের সামনে যদি তোমরা ভয় পেয়ে যাও তাহলেই কিন্তু মানে ব্যবস্থা শেষ, একটা এরকমই ব্যাপার। কিন্তু কি ওদের সব থেকে বড় শক্তি হলো আমাদের ভয়, তাই ভয় পেলে চলবে না। তো সেইটাই হয়েছে ওর সাথে, ও ভয় পাচ্ছিল কেন কি ও ভূত পেতে মানে। আর কি আমরা ভয় পাচ্ছিলাম না, আর আমরা ভয় পাচ্ছিলাম না কেন কি আমরা ভূত পেতে মানি না। তো আমাদের কিছু কিন্তু করতে পারিনি, ওকে কিন্তু তাই অ্যাটাকটা করেছিল, যার কারণে ওর এরকম হয়। তারপর মল্লিক সাহেব সব কিছু জানায় যে ওকে খারাপ জিনিস ধরেছিল, কিন্তু আর কিছু হবে না। ওকে ভালো করে ঝাড়ফুঁক করে জল টল খাবিয়ে দেয়, ওকে পুরো শরীর বেঁধে দেয়, সব কিছু করে দেওয়ার পর কিন্তু ও ঠিক হয়ে যায়। তারপর কিন্তু ওর কোনো রকম কিছু অসুবিধা হয়নি, কিন্তু হ্যাঁ ওর বেশ 15-16 দিন কিন্তু জ্বর ছিল। যেই জ্বরটা হয়ে ওঠার পর কিন্তু ও একদম সুস্থ হয়ে যায়। তারপর এখন কিন্তু অর্ঘ্য একদম ভালো আছে, পারফেক্ট আছে। আর এই ছিল দেবজ্যোতি দাদাভাইয়ের ঘটনাটা কিন্তু বেশ দারুণ ব্যাপক ঘটনা, মানে যেমনই ভৌতিক তেমনই অদ্ভুত। এমন ঘটনা কিন্তু খুব কম শুনতে পাওয়া যায়। আর মানে আমি যখন প্রথমবার এই ঘটনাটা শুনেছিলাম আমার কিন্তু বেশ দারুণ লেগেছিল এই ঘটনাটা, যেটা দেবজ্যোতি দার সাথে হয়। তো এই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করিও জানিও।
কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো, কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো, ওটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আর আগের দিন আমরা ভিডিও দিতে পারিনি তোমাদের শোনা কথায় আর এই চ্যানেলে ভূত সত্যিতে, তার কারণ কালকে আমাদের অনেক কাজ ছিল, ঠিক আছে। ব্যাংকে কোনো সময় সার্ভার চলছে না, কোনো সময় কারেন্ট থাকছে না, মানে ব্যাংকে না কি জানি না কি, মানে বলবো আর কিছু বলার নেই। ব্যাংকে অনেকক্ষণ সময় লেগে গেল। তারপর তোমাদের সোনা দিদিভাইয়ের কিছু মানে পার্সেল ছিল যেগুলোকে শিপিং করার ছিল, ওগুলোর জন্য আমাদের পোস্ট অফিসে যাওয়ার দরকার ছিল। ওগুলোর জন্য আমরা পোস্ট অফিস গেলাম, ওগুলো মানে ওখান থেকে ডেলিভারি করলাম, তারপর আমরা ব্যাংকে গেলাম। মানে অনেক কাজের ব্যস্ততার কারণে কিন্তু কালকে আমরা ঘটনা দিতে পারিনি, তাই জন্য কিন্তু আমি আর তোমাদের সোনা দিদিভাই খুবই দুঃখিত। তো এই রইল আজকের ঘটনাটা। আর তোমরা কিন্তু আজকের ভিডিওতে কমেন্ট করে ফেলো, আমি কিন্তু আগামীকাল তোমাদের কমেন্ট পড়তে চলেছি। তো যাই হোক, এই রইল আজকের ঘটনা। তো আজকের জন্য বাই।